মাহিরের কথাটা শুনে মিলি কান্না করে দিল। মাহির যথেষ্ট রেগে আছে। আর বিয়ের পর থেকে মিলির এসব ফালতু কথা সহ্য করে চলেছে মাহি। আর কত সহ্য করবে সে? বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো সম্পর্ক নাই থাকে তবে বিয়ে করার কি আছে? মিলিকে কান্না করতে দেখে মাহির অবাক হয়ে যায়। হঠাৎ করে আবার কি হলো এই মেয়ের যে কান্না করতে লাগলো? মাহির মিলিকে উদ্দেশ্য করে বলল, এই আবার কি হলো তোমার? কান্না কেন করছো? মিলি মাহিরের কথায় কোনো উত্তর দিল না। এই ধ্যানে কান্না করেই যাচ্ছে। মিলির কান্না দেখে মাহিরের মনে মনে রাগ হতে লাগলো। এখনই মিলির কান্নার শব্দ অন্য সবাই শুনতে পাবে আর এখানে ছুটে আসবে। মাহির নিজের মাথাকে একটু শান্ত করে মিলিকে উদ্দেশ্য করে বলল, দেখো মিলি, কান্না করিও না প্লিজ। তুমি এমনভাবে কান্না করলে এখনই কেউ চলে আসবে। প্লিজ কান্না করিও না। কান্না করবো না তো কি করব? আপনি আমায় বকেছেন। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এক্ষুনি আমাদের বাড়িতে চলে যাব। চলে যাবে মানে? কেন চলে যাবে? আমি কি করেছি? আপনি আমার সাথে অসভ্যতামি করেছেন। প্রতি রাতে আমার সাথে বাজে কাজ করার জন্য আমায় ফোর্স করেন। আমি আর আপনার সাথে থাকবো না। মিলির কথাটা শুনে মাহিরের ইচ্ছে করছে মিলিকে খেয়ে ফেলতে, কিন্তু এখন আর মিলিকে কিছু বলা যাবে না, নয়তো মিলি সত্যি সত্যি চলে যাবে। মাহির নিজের মাথাকে ঠান্ডা করে মিলিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মিলি, আমি দুঃখিত। আমায় ক্ষমা করে দাও। আর কখনো আমি এইসব নিয়ে বাড়াবাড়ি করব না, প্রমিস। আপনার কথা আমি বিশ্বাস করি না। আমি চাই আপনিও আমার মতো ভালো হয়ে যান, পাপ থেকে নিজেকে দূরে রাখুন। অথচ আপনিও কিনা সেই এক পাপ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি আর কি করে আপনাকে বোঝাই বলুন তো? আর কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। সত্যি আর কখনো আমি কিছু করব না। কথাটা মাথায় থাকে যেন। থাকবে থাকবে, মাথায় মনে প্রাণে সব জায়গায় লেগে থাকবে। মিলির জন্য মাহিরের বাসর রাত তো শেষ হলোই, সেই সাথে শেষ হলো মাহিরের সাংসারিক জীবন। মাহির নিজেও জানে না এই মেয়ের মাথায় কি সমস্যা আছে। নিজের স্বামীকে সন্তুষ্ট রাখাটা প্রত্যেক নারীর পরম কর্তব্য। সেইখানে মিলি কিনা নিজের স্বামীকে বারবার নিজের থেকে দূরে রাখতে ব্যস্ত। মাহির এক বুক হতাশা নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মাহিরের ঘুম ভাঙলো মিলির চিৎকারে। মিলি চিৎকার করে মাহিরকে ডাকছে। মিলির চিৎকারের শব্দে মাহির হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ল। মিলির দিকে চোখ কসলাতে কসলাতে তাকিয়ে বলল, মাহির, কি হয়েছে? এত সকাল সকাল এমন করে চিৎকার করছো কেন? বাড়িতে কি তোর পড়েছে নাকি? চোর না, ডাকাত পড়েছে। আপনার ঘুম এত গভীর কেন? আমি মরে গেলেও তো আপনার ঘুম ভাঙবে না। হয়েছে, এখন হেয়ালি না করে সরাসরি বলো কি হয়েছে। আমি না আজ একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। এই আপনাকে বলতে ছুটে এসেছি। সকাল সকাল আবার কি ঘটিয়ে ফেলেছো? আমাকে না আম্মু বলেছে আমাদের বেবি কবে হবে। আমি বলে দিয়েছি খুব তাড়াতাড়ি আসছে বেবি। ঠিক বলেছি না? কি আসবে আমি শুনতে পাইনি, আবার বলবে। আরে লজ্জার কথা, আপনি এমন করে বললে কি করে আমি বলবো বলুন? বলেছি বেবি আসবে। এত বড় মিথ্যা বললে তুমি, এখন পাপ হবে না মিথ্যা বললে? আমি মিথ্যা কেন বলবো? আমাদের কি বেবি আসবে না নাকি? আজব লোক একটা। বেবিটা আসবে কি করে সেটা আমায় বলবে? ও মা, সবার যেমন ভাবে আসে ঠিক তেমন ভাবেই আসবে। সবার যেমন ভাবে আসবে তেমন ভাবে আসবে মানে? সবার মতো কি আমাদের মাঝে কিছু হয়েছে? হয়নি মানে? আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তো বেবি কেন আসবে না? ওরে আল্লাহ, কোন বিপদে আমায় ফেললে তুমি! তুলে নাও আমায়। এই মেয়েটা আমায় পাবনা না পাঠিয়ে শান্ত হবে না। আরে আপনি এত ওভার রিয়েক্ট করছেন কেন? বেবি আল্লাহ দিবে, শুধু মন থেকে আল্লাহর কাছে চাইতে হবে। আচ্ছা মিলি, আল্লাহ বেবি দিবে সেটা আমি বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ তো তখনই আমাদের কথা শুনবে যখন আমরা বেবি হবার আমল করব, তাই না? আমল তো আমি জানি। মন থেকে একদম পবিত্র হয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিরাশ করবেন না। হ্যাঁ বুঝেছি আমি। আল্লাহর কাছে চাইতে থাকো মন প্রাণ দিয়ে, আল্লাহ দিবে বেবি। কিছু করতে হবে না বেবির জন্য। মাহির কথাটা বলে কাঁথা মুখে পেঁচিয়ে শুয়ে পড়ল। মিলি মুচকি মুচকি হাসছে। এইবার তার বেবি আনতে হবে, আর তার জন্য তাকে ভীষণ রকম পরিশ্রম করে আল্লাহর কাছে মন থেকে চাইতে হবে। মিলি অজু করে এসে নামাজ পড়তে লাগলো, আর মাহির ঘুমাতে লাগলো। দেখতে দেখতে কেটে যায় 3 মাস। আল্লাহর অশেষ রহমতে মিলি এখনো মা হতে পারেনি, কারণ মা হবার জন্য যা করতে হয় সেটা মিলির কাছে পাপ। সো আল্লাহ কি করে দিবে? মিলির মন খারাপ, বেবি হচ্ছে না দেখে মিলির মাথায় আগুন জ্বলছে। এত ভালো করে আল্লাহর কাছে বললো, তবু আল্লাহ কেন দিল না? মিলি বুঝতে পারছেন। সকালবেলা মাহির অফিসে বের হবার সময় হুট করে মাহিরের সামনে চলে আসে মিলির বাবা মা। নিজের শ্বশুর শাশুড়িকে দেখে মাহির একটু অবাক হবার পাশাপাশি ভীষণ খুশিও হয়। মাহির তাদের সালাম দিয়ে বলল, আব্বা আম্মা, আপনারা হঠাৎ করে এখানে? আমায় কল করতেন, আমি নিজেই আপনাদেরকে নিয়ে আসতাম।
না সমস্যা নেই বাবা, তুমি কি অফিস যাচ্ছ? জি আব্বা, আমি অফিসেই বের হচ্ছিলাম। না বাবা, আসলে তোমার সাথে একটু কথা ছিল আমাদের, যদি একটু। জি আব্বা বলুন, কি কথা বলবেন? আসলে অনেকদিন হলো তোমাদের বেবি হচ্ছে না, তো আমরা চাইছি যে মিলিকে নিয়ে আমাদের বাড়ি গিয়ে দেখি কি হয়। তোমার শাশুড়িরও এই একই ইচ্ছা। আচ্ছা আব্বা, ঠিক আছে, নিয়ে যান। আমি আসছি তাহলে। ঠিক আছে বাবা, সাবধানে যাবে। মাহির তাদের সাথে কথা বলা শেষ করে অফিসের জন্য বেরিয়ে যায়। মাহির বেশ ভালো করেই জানে মিলিকে যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন কোনো লাভ হবে না, কারণ বেবি হবার জন্য যে দুটি মানুষকে এক হতে হয়, দুজনের মধ্যে একটা সম্পর্ক থাকতে হয়, সেটা মাহির আর মিলির মধ্যে নাই। তো কোনো কিছুতেই কিচ্ছু হবে না। মাহির অফিস থেকে বাড়ি ফিরতেই দেখতে পায় মিলি মন খারাপ করে বসে আছে। মিলিকে বাড়িতে দেখে মাহির চমকে যায় ভীষণ, কারণ মিলির তো ওদের বাড়িতে থাকার কথা, সেখানে মিলি এখনো তার বাড়িতে, তাও আবার মন খারাপ করে। মাহির মিলির কাছে এসে কৌতূহলী হয়ে বলল, মিলি, কি হয়েছে? মন খারাপ করে আছো কেন? তোমার না ও বাড়িতে যাওয়ার কথা ছিল? আমি কোথাও যাব না, আমি আপনার সাথেই থাকবো এই বাড়িতে। তা ঠিক আছে, কিন্তু কি হয়েছে? মন কেন খারাপ তোমার? মাহিরের কথাটা শেষ হবার আগেই মিলি দৌড়ে এসে মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরলো। মাহির খানিকটা অবাক হয়ে যায় মিলির এমন কাজে। মিলি মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহির মিলিকে খানিকটা শক্ত করার চেষ্টা করে বলতে লাগলো, মিলি, কান্না কেন করছো? কি হয়েছে বলো আমায়। আচ্ছা, এমনভাবে কান্না করলে কি একটু ভালো দেখাবে তোমায়? আমায় আজ মন ভরে কান্না করতে দিন, আমি অনেক কান্না করতে চাই। কিন্তু কেন? হুট করে কারণ ছাড়াই কি কেউ কান্না করে বলো? আমি জানি না কে করে আর না করে, তবে আমি করব। পাগলি একটা। আচ্ছা বলো, তোমার কান্নার কারণ কি? আমি বিয়ের পর থেকে একটা ভুল ধারণা মনের মধ্যে পোষণ করে আপনাকে অনেক অনেক কষ্ট দিয়েছি। হয়তো আমার কাজের জন্য আমি কখনো ক্ষমা পাবো না। কষ্ট কোথায় দিয়েছো? সব ঠিক আছে তো? আপনি আর একটাও কথা বলবেন না। কষ্ট দিয়েছি কি দেইনি তা আমি জানি। আপনি আমায় ক্ষমা করে দিন, আর কখনো আপনাকে কষ্ট দিব না আমি, প্রমিস। সেসব ঠিক আছে, কিন্তু হয়েছেটা কি? বিয়ের পর আমি যেটাকে পাপ বলতাম সেটা পাপ নয়, সেটাই আসল ভালোবাসা। এটা আমি এত পরে বুঝতে পেরেছি। আমার বেবি লাগবে, আপনার আদর লাগবে, আপনার ভালোবাসা লাগবে। প্লিজ আমায় ক্ষমা করে দিয়ে নিজের বাহু ডোরে আঁকড়ে নিন। পাগলি একটা। আমি তো আগেই বলেছিলাম এটা পাপ না, বরং ভালোবাসা। আমায় বোঝার ভুল ছিল, আমায় ক্ষমা করে দিন না প্লিজ। কান্না বন্ধ করো। আমি কখনো তোমার কাছে কষ্ট পাইনি, আর যখন কষ্ট পাইনি তখন ক্ষমা করার কি আছে? আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। মাহির মিলিকে শক্ত করে নিজের বাহু ডোরে আঁকড়ে ধরলো। আজ আর তাদের দুজনের মাঝে বিন্দু মাত্র দূরত্ব নেই। দুটি হৃদয় ও মন আজ একসাথে। আপনি আমার দুধে হাত দিচ্ছেন কেন? আমি আম্মুকে বলে দিব। যাকে ইচ্ছা বলো, তোর দুধ ধরতে আমার ভীষণ ভালো লাগে। আমার দুধ ধরতে আপনার ভালো লাগলেই আপনি ধরবেন নাকি? আমার ভালো লাগলে আমি ধরবো। আচ্ছা, তোর দুধটা এত গরম কেন? যে গরম পড়েছে সবকিছু গরম হয়ে যাচ্ছে, আর এটা তো দুধ, গরম তো হবেই। গরমকাল দেখে কি এত গরম হয়ে যাবে নাকি? এই দুধ ধরতে মনে হচ্ছে হাতে ফোসকা পড়বে আমার। তাহলে ধরেছেন কেন? ছেড়ে দিন না। আপনি যদি এখন আমার দুধের উপর থেকে হাত না সরান, তাহলে আমি চিৎকার করে কান্না করব। রিমির কথা শুনে রাজ হেসে ফেললো। একটু দুধের উপর হাত দিয়েছে দেখে মেয়েটা কত কথা শোনাচ্ছে রাজকে। রাজ কি এত সহজেই রিমিকে শান্তিতে থাকতে দিবে নাকি? রাজও রিমির দুধ ধরে রেখেছে। রিমি বার করে রাজকে বারণ করার পরেও রাজ কোনো কথা শুনছে না। রিমি রাজের এমন ফাজলামি আর সহ্য করতে পারলো না। চরম বিরক্ত হয়ে রিমি ন্যাকা কান্না করে দিয়ে চিৎকার করে নিজের আম্মুকে ডাকতে লাগলো। আম্মু দেখো, রাজ ভাই আমার দুধ ধরছে বারবার, আমি বারণ করার পরেও ছাড়ছে না উনি। যত খুশি ডাক, বাড়িতে আন্টি নেই, আমার হাত থেকে তোকে বাঁচানোর মতো কেউ নাই। ও, এই জন্যই আপনার সাহস এত বেড়েছে তাই না? আপনি আসলে একটা পচা লোক। আমি পচা লোক তো কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছিস মনে হচ্ছে আমি তোর দুধ ধরে আছি। তো কার দুধ ধরে আছেন? এই দুধ তো আমারই। এই দুধ তোর কি করে হয়? এই দুধ তো গরুর। তুই কি গরু নাকি? গরুর দুধ গোয়ালি বিক্রি করেছে আর আমি কিনে নিয়েছি, তার মানে এইটা এখন এই দুধ আমার। ওরে কি লজিক রে! শোন, আমি গরুর দুধ ধরেছি আর আমি এখন এটা খাবো। তুই চুপটি করে বসে থাক, তা না হলে কিন্তু কি? তা না হলে কিন্তু এই দুধ ছেড়ে অন্য কোনো দুধ খাওয়া শুরু করে দিব। ছি ছি ছি, এইসব কি ধরনের কথা? আপনার লজ্জা করে না এসব বলতে? এক ফোঁটাও লজ্জা করে না আমার। বেশি কথা বললে আরো অনেক কথা বলবো আমি। রাজের কথা শুনে রিমি চুপ হয়ে যায়। রাজ সময় সময় তার বাড়ি এসে তার সামনে এমন ফাজলামি করবে রিমি অনেক সহ্য করেছে, তবে আজকাল রাজের কোনো কিছুতেই সে সন্তুষ্ট হতে পারে না।
হুট করে রিমিকে আই লাভ ইউ বলাই হোক বা রিমিকে জড়িয়ে ধরা, কোনো কিছুতেই রাজ দুবার ভাবে না। রাজের এমন কার্যক্রমে রিমির পরিবারও কিছু মনে করে না, করবেই বা কেন? রাজের মতো ভালো ছেলে আর কোথাও আছে নাকি? রিমির জন্য এই ছেলেটাই পারফেক্ট। রিমিকে চুপ হয়ে থাকতে দেখে রাজ মলিন কণ্ঠে বলতে লাগলো, এই রিমি, কি ভাবছিস তুই? তোকে এমন কাকতাড়ুয়ার মতো বসে থাকা দেখলে আমার একটু ভালো লাগে না। তো কি করব, নাচবো নাকি এখন? তুই নাচতে চাইলে নাচতে পারিস, আমি কোনো সমস্যা নেই। আপনার দুধ খাওয়া হয়েছে? এই তো প্রায় শেষ, কিন্তু কেন, আরো দুধ দিবি নাকি? একদম বাজে কথা বলবেন না, আপনার চোখের দৃষ্টি আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমি কিছু বললেই তো তোর কাছে সেটা খারাপ হয়ে যায়। ভালো কথার তো আজকাল কোনো দামই নেই। আপনার এসব লুচ্চা কথার মানে আমার খুব ভালোই জানা আছে। এখন কি মিন করেছেন তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তাই নাকি? সবটা যখন বুঝতেই পেরে গেছিস তবে দূরে রেখেছিস কেন? কাছে চলে আয়, একদম মিশে যা আমার সাথে। পাগল হয়ে গেছেন নাকি? এসব ফাজলামি একদম আমার পছন্দ নয়। ফাইজলামি কে করছে তোর সাথে? আমি সত্যি কথা বলছি নিজের মন থেকে। হয়েছে, এসব কথা বলিয়েন না। আপনার উপর আমি অনেক রেগে আছি। আপনি আমার দুধ খেয়ে ফেলেছেন, এখন আমি কি করব? আমি যখন তোর দুধ খেয়েছি তখন তুই আমার দুধ খেয়ে নে হিসাব বরাবর। আপনার দুধ কোথায় পাবো আমি? এই যে আমার আছে না, এইগুলো থেকে নিয়ে নে যত ইচ্ছে তত দুধ। রাজ কথাটা বলতেই নিজের শার্ট দুটোর বাটন খুলে ফেললো। রাজ শার্টের বাটন খুলে দিতেই রিমির চোখের সামনে খানিকটা উন্মুক্ত হলো রাজের বুক। জিম করা বডি রাজের, দেখতেও সে সুদর্শন। সব দিক দিয়ে বিবেচনা করলে এক কথায় রাজ অতুলনীয়। রিমি রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিম করা বডি রিমির ভীষণ পছন্দের। রিমি জিম করা বডি পছন্দ করে দেখে রাজ জিমে গিয়ে বডি বিল্ডিং করেছে। রিমি রাজের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিজের চোখ নামিয়ে নিল। রিমি চোখ নামিয়ে নিতেই রাজ মুচকি হেসে রিমিকে উদ্দেশ্য করে বলল, কি হলো, চোখ নামিয়ে নিলি যে? আমাকে পছন্দ নয় বুঝি তোর? দেখুন রাজ ভাইয়া, এইসব ঠিক না। আমি আপনাকে আগেই বলেছি আমার কাছাকাছি আসিয়েন না। পরে কিছু হয়ে গেলে তার দায় আমি নিতে পারবো না। বাড়িতে তো তুই আর আমি ছাড়া কেউ নেই, কিছু একটা হয়ে গেলেও সমস্যা নেই। যেটা বিয়ের পরে পাবো তা বিয়ের আগে পেয়ে গেলেও সমস্যা নেই। আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমি কিন্তু এখন বাড়ি থেকে চলে যাব। কোথায় আর যাবি? দিন শেষে আমার বুকে ফিরতে হবে তোকে। রাজ কথাটা বলতেই বাঁকা হাসি দিয়ে রিমির দিকে এগিয়ে আসে। রিমি রাজের চোখের দিকে তাকিয়ে আছে। রাজের চোখগুলোর মধ্যে এক অদ্ভুত নেশা কাজ করছে। রিমি ভাবছে, রাজ আজ যদি তাকে কিছু করে ফেলে তাহলে কি হবে। রাজ এক পা করে রিমির দিকে এগিয়ে আসতে লাগলো। রিমিও রাজের দিকে খানিকটা পিছিয়ে যেতে লাগলো। রাজকে এখন ভীষণ ভয় করছে তার। এই ছেলে কি না কি করে ফেলে। রিমি পিছিয়ে যাবার এক পর্যায়ে দুম করে দেওয়ালের সাথে ধাক্কা খায়। পিছিয়ে যাওয়ার পথ শেষ। রাজ রিমির কাছাকাছি আসতেই আলতো করে রিমির কোমরের উপর নিজের হাত রাখলো। রিমির কোমরে রাজের স্পর্শ পেতেই রিমির সারা শরীরে কারেন্ট বয়ে যায়। প্রবল ভাবে কেঁপে উঠল রিমির সারা শরীর। রিমি রাজকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, এসব কি করছেন? আপনি আমার ধৈর্যের পরীক্ষা করিয়েন না। আমি কিন্তু নিজের মধ্যে আর থাকতে পারবো না। তো হারিয়ে যা না, আমি তো এটাই চাই তুই নিজেকে আমার সাথে সঁপে দিস। আর আমি তোকে অনেক আদর করি। কিন্তু এটা তো ঠিক নয়, এটা তো পাপ। পাপ পুণ্যের হিসেব করতে আমি এখানে আসিনি। তাছাড়া আমায় তুই তোর দুধ খাইয়ে আমার মাথা খারাপ করে দিয়েছিস। এখন আমি তোকে আদর করবই করব। আমায় আটকাতে পারবে না কেউ। রাজ কথাটা বলতেই রিমিকে জড়িয়ে নিল নিজের বুকে। রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে রাজ রিমির পিঠের উপর হাত বুলিয়ে দিচ্ছে। রিমি রাজের প্রত্যেকটা স্পর্শে বারংবার কেঁপে কেঁপে উঠছে। রাজ রিমির এই কম্পনে নিজেকে আরো প্রবল নিঃশাক্ত অনুভব করছে। রাজ আলতো করে রিমির থুতনি ধরে রিমির থুতনি উঁচু করে দিতেই রিমি সকল লজ্জাকে সাইডে ফেলে দুম করে রাজের নিজের ঠোঁটজোড়া তারা শক্ত করে চেপে ধরলো। রাজ বিশ্বাস করতে পারছে না এটা রিমি, কারণ রিমি সর্বদা প্রচন্ড লজ্জা পেয়ে আসছে। সেই রিমি কিনা আজ নিজেই রাজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে নিয়েছে। কথাটা ভাবতেই চমকে যায় রাজ। রিমি রাজের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। রাজও উন্মাতের মতো করে রিমির ঠোঁটের ভালোবাসার পরশ নিয়ে যাচ্ছে। কিছু সময় চুমু খাওয়ার পর রাজ আলতো করে রিমির ঠোঁটজোড়া ছেড়ে দিল। রিমির ঠোঁটের মধ্যে থেকে নিজের ঠোঁটজোড়া তুলে নিয়ে রাজ রিমির বুকের উপর থাকা ওড়নাটা এক টানে নিজের হাতে নিয়ে নিল। ওড়না সরে যেতেই রাজের সামনে রিমির বুকটা উন্মুক্ত হয়ে যায়। রিমি নিজের উন্মুক্ত বুক ঢাকার বিন্দু মাত্র চেষ্টা করলো না, কারণ রিমি এটাই চেয়েছে। রাজ রিমির বুকের দিকে তাকিয়ে আছে। রিমি রাজের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রাজ আর অপেক্ষা করতে পারলো না, দম করে রিমিকে কোলে তুলে নিল সে।
রিমিকে কোলে তুলে নিয়ে রাজ সোজা বিছানায় চলে যায়। রিমিকে বিছানায় শুইয়ে দিয়ে রাজ ঝাঁপিয়ে পড়ল রিমির উপর। তারপর কি হলো সেটা আর বলার অপেক্ষায় রাখে না। রিমি আর রাজ একে অপরের মাঝে ডুবে যায়। আদর করার নেশায় মেতে ওঠে রাজ। প্রায় 2 ঘন্টা পর রাজ ক্লান্ত হয়ে রিমির বুকের উপর লুটিয়ে পড়ল। রিমি রাজকে শান্ত হয়ে যেতে দেখে বলতে লাগলো, কি হলো জনাব, এতক্ষণ পর আপনার শেষ হলো? ও সরি, খুব তাড়াতাড়ি শেন হয়ে গেল তাই না? সরি, হ্যাঁ ফার্স্ট টাইম তো তাই আর কি। এই চুপ করো ফাজিল, এত সময় ধরে আদর করেছো, বাবা রে, আমি তো ভেবেছি আজ আর শেষ হবে না। ইচ্ছে তো ছিল না শেষ করার, একবার শুরু হয়ে যাওয়ার পর আর থামতে ইচ্ছে করে না। এমন ভাবে চলতে থাকলে তোমার জন্য 2 দিন পর পর খাট কিনে আনতে হবে। তাই হয়তো আনতে হবে। রাজ কথাটা শেষ করার সাথে সাথে কলিং বেল বেজে উঠলো। কলিং বেলের শব্দ পেতেই রিমি দ্রুত জামা পরে নিল আর রাজও জামা পরে নিল। দুজন রেডি হয়ে নিয়ে রিমি দরজা খুলতে চলে যায়। দরজা খুলতেই রিমি দেখতে পায় তার আম্মু চলে এসেছে। রিমির আম্মু রুমে প্রবেশ করতে করতে রিমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজ কি চলে গেছে নাকি এখনো আছে? না আম্মু, রাজ ভাইয়া এখনো রুমেই আছে। কিন্তু কেন? এমনি, ওর সাথে আমার কথা আছে। কি কথা আম্মু? সেটা তোকে বলতে হবে নাকি? রাজকে গিয়ে বল আমার রুমে আসতে। ঠিক আছে আম্মু, বলছি। রিমি নিজের আম্মুর সামনে থেকে সোজা চলে আসে রুমে। রিমির আম্মুর মুখ ভারী হয়েছিল। রিমির আম্মুর মুখটা দেখে রিমি বেশ বুঝতে পারলো যে তার আম্মুর মুড ভালো নেই। কিন্তু কি হলো হঠাৎ করে যে তার মুখ এমন গম্ভীর হয়ে গেছে? আর কি জন্যই রাজকে আলাদা ডেকেছে কিছুই বুঝতে পারলো না রিমি। রিমি রাজের কাছে এসে রাজের উদ্দেশ্যে বলতে লাগলো, রাজ, কোনো সমস্যা হয়েছে হয়তো, আম্মু তোমাকে ডেকেছে। হঠাৎ করে আবার কি সমস্যা হলো? সেটা তো আমি জানি না, তুমি কথা বলার সময় সাবধানে কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে, ওয়েট, আমি দেখে আসছি। তুই পেইন কিলার খেয়ে রেস্ট করো একটু। রাজ রিমিকে রুমে রেখে রিমির আম্মুর রুমে চলে যায়। রাজ রিমির আম্মুর রুমে আসতেই রিমির আম্মু রাজকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, রাজ, তোকে এখানে কেন ডেকেছে জানিস? না আন্টি, কেন বলুন তো? দেখ, তোকে আমি ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছি। আমার আর তোর বাবা মায়ের ইচ্ছে তোর সাথে রিমির বিয়ে হোক। তোর কি মতামত? আন্টির কথাটা শুনে রাজের মনের মধ্যে খুশিতে লাড্ডু ফুটতে লাগলো। রাজ তো এটাই চেয়েছে এত বছর, যেন রিমি আর তার বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসায় আর তারপর বিয়েতে পূর্ণতা লাভ করে। আজ সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। রাজ খুশিতে গদগদ হয়ে রিমির আম্মুকে বলল, জি আন্টি, আমার দিক দিয়ে তো কোনো সমস্যা নেই, তবে রিমির মনের কথা তো আর আমি জানি না। এখন আপনারা যা ভালো মনে করেন তাই করেন। রিমির কথাটা জানতে চাই আমি। ওকে তো এই বিষয়ে কিছু বলতেও পারছি না। একবার বলেছে ও নাকি এসবে নাই। এখন আমি কি করে বলতো? আন্টির কথাটা শুনে রাজ চমকে যায়। রিমি যদি বলে থাকে যে তার মনের মধ্যে রাজকে নিয়ে কোনো ফিল নাই, তবে আজ যেটা হলো সেটা কি ছিল? রাজ তার আন্টিকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। রিমি কি তবে তার সাথে কোনো নাটক করেছে? রাজ কিছু সময় চুপ থেকে অতঃপর বলল, আচ্ছা আন্টি, আমি রিমির সাথে কথা বলে দেখছি ব্যাপারটা, তারপর আপনাদের জানাবো, ওকে? তাই করিস বাবা, আমার মেয়েটার কোনো কথাই আমি বুঝতে পারি না। আন্টির সাথে আরো কিছু সময় কথা বলার পর রাজ রিমির রুমে চলে এলো। রিমি পেইন কিলার খেয়ে শুয়ে আছে বিছানায়। রাজ রুমে কখন প্রবেশ করেছে রিমি বলতে পারবে না। রাজ রিমির কাছে এসে রিমির পাশে বসে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই শুয়ে আছিস কেন? আমি আর কখনো তোদের বাড়ি আসবো না। রাজের আচমকা বলা কথাটা শুনে রিমি হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়লো। হঠাৎ করে রাজের কি হলো কিছুই বুঝতে পারছে না রিমি। রিমি প্রশ্নসূচক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কেন আসবে না? আম্মু কি তোমায় কিছু বলেছে? কিছু বলেছে মানে? সরাসরি বলে দিয়েছে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকুক সেটা উনি চাইছেন না, তাই আমি আর কখনো তোর সাথে দেখা করতে আসবো না। এই মাথা ঠিক আছে তো তোমার? আম্মু হঠাৎ করে এইসব কেন বললো? সেটা তোমার আম্মুকে গিয়ে জিজ্ঞেস করো। আমি আসছি, ভালো থেকো। রাজ কথাটা বলতেই রিমির সামনে দিয়ে চলে যেতে নিল। রাজকে চলে যেতে দেখে রিমি দুম করে রাজের হাত ধরে ফেললো আর রাজকে উদ্দেশ্য করে বলল, এই কোথায় যাও তুমি? আমার ছেড়ে কোথাও যেতে পারবে না তুমি। আমি আম্মুর সাথে কথা বলছি। সে তুমি বলতেই পারো, তবে তাতে কোনো লাভ হবে না। আগে চলো তো আমার সাথে, তারপর দেখছি লাভ হয় নাকি লোকসান হয়। রিমি রাজের হাত ধরে রাজকে টানতে টানতে নিয়ে যায় রিমির আম্মুর কাছে। রিমি তার আম্মুর কাছে এসে বলতে লাগলো, আম্মু, এটা কি হলো?
তুমি না বললা রাজ ভাইয়ের সাথে আমার বিয়ে হবে, এখন আবার রাজ ভাইকে বলছো আমার থেকে দূরে থাকতে। এটা কি হচ্ছে? আমি রাজকে ভালোবাসি আর ওকেই নিজের করে পেতে চাই। রিমির কথা শুনে রিমির আম্মু মুখের উপর, আমার কলা ধরে আপনি কি করবেন? না আপনার গলাটা দেখতে খুব সুন্দর আর বড় দেখাচ্ছে, তাই ধরতে ইচ্ছে হলো। তাই নাকি? এই কলা ধরার পর আপনার যদি খেতে ইচ্ছে হয় তখন কি হবে? কি আর হবে, একটু খেলে কি পাপ হবে নাকি? কি বলছেন? আমার কলা আপনি খেলে তো পাপ হবেই। পরপুরুষের কলা খাওয়া কি ভালো নাকি? আমি অত শত বুঝি না, আপনি আপনার কলা আমায় ধরতে দিবেন কিনা সেটা বলুন। এমন ভাবে জেদ করছেন মনে হচ্ছে এই কলাটা আমার না আপনার। নিন ধরুন, আবার মুখে পড়ে ফেলবেন না যেন। ঈশান নিজের কলা ঈশার দিকে এগিয়ে দিতেই ঈশা লোভনীয় দৃষ্টিতে ঈশানের কলার দিকে দৃষ্টিপাত করলো। এত বড় কলা হয়তো ঈশা এর আগে দেখেনি। ঈশা কলাগুলো নিজের হাতে নিতেই ঈশানকে বলতে লাগলো, এত বড় কলা কোথা থেকে পেলেন? আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। কোথা থেকে আবার? আমার নিজের কলা এটা। অনেক যত্ন নিয়ে এটাকে এত বড় করেছি। ভালো না লেগে উপায় আছে কি? সত্যি বলেছেন, এই কলাটা দেখে তো সেটাই মনে হচ্ছে। আমি অনেক দেখেছি কলা, তবে আপনারটার মতো এত সুন্দর কলা দেখিনি কারো কাছে। দেখবেন কেমন করে, সবাই কি আর এমন করে বানাতে পারে? জি, কিছু বললেন? না, বললাম সবার কাছে থাকলে কি আর আপনি আমার কাছে আসতেন কলা ধরার জন্য? কিছু মনে করবেন না, আপনার কথাগুলো আমার কেমন যেন ভালো মনে হচ্ছে না। কি করে মনে হবে? কারণ আমি কথাগুলোই তো এমন ভাবে বলছি। কি আবার কিছু বললেন? না, বললাম শুধু কি কলাগুলোই পছন্দ হয়েছে নাকি কলার মালিককেও পছন্দ হয়েছে? আপনাকে পছন্দ হওয়ার কি আছে, আপনার কলাগুলোই পছন্দ হয়েছে আমার। লে, এই প্রথম শুনলাম কোনো মেয়ের কলা পছন্দ হয় অথচ কলার মালিককে পছন্দ হয় না। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আচ্ছা বলুন, আপনার কলার দাম কত? মানে আমি দুটো কলা নিতে চাই। আমি ক্রয় করে নিয়ে এসেছি কি বিক্রি করার জন্য নাকি? আমি এগুলো বিক্রি করার জন্য নিয়ে আসিনি ম্যাম। ওকে, তাহলে বলুন কোথা থেকে নিয়েছেন, আমিও নিব। একবার বললাম তো আমার নিজের কলা। নিজের কলা কি আর কোথাও থেকে দিতে হয় নাকি? ও ঠিক আছে, আসছি তবে। ঈশা কথাটা বলতেই চলে যেতে নিল। ঈশান ঠায় দাঁড়িয়ে আছে। এত কষ্ট করে দীর্ঘ 2টি ঘন্টা দাঁড়িয়েছিল একটু ঈশার সাথে কথা বলার জন্য, অথচ ঈশার সাথে কথা বলার আগে ঈশা চলে যেতে চাইছে। এটা কি ঈশান মেনে নেবে নাকি? ঈশান ঈশার পেছন পেছন দৌড়ে এগিয়ে এসে ঈশাকে পেছন থেকে বলল, এই ম্যাম, আপনি কি রাগ করলেন নাকি? না, রাগ করার মতো কি আছে? না, কেন জানি মনে হলো আপনি রেগে গেছেন। আচ্ছা, এই কলাগুলো আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে বলেই তো বললাম আমায় দিয়ে দিতে। ওকে, তাহলে নিন। কত দিতে হবে? ভালোবাসার কি কোনো দাম হয় মিস? হোয়াট, কি সব বলছেন আপনি? আর আমি বলছি যে কাউকে ভালোবেসে কিছু দেওয়াতে কি দাম ধরতে হয় নাকি? আপনার ইচ্ছে হয়েছে নিয়ে যান, গাছের কলা আমার কি। কিন্তু আমি তো আপনার থেকে এমন ভাবে কিছু চাইছি না, আমি দাম দিতে প্রস্তুত আছি, আপনি বলুন না। বললাম তো লাগবে না, নিয়ে যান প্লিজ। ঈশান কথাটা বলে ঈশার হাতে কলাগুলো ধরিয়ে দিয়ে চলে যায়। ঈশা তো অবাক হয়ে আছে ঈশানের কাজে। ঈশানের সাথে ঈশার পরিচয় তেমন একটা গভীর সময়ের নয়। ঈশা আর ঈশান কলেজে যাওয়ার পথে একসাথে যায়, সেখান থেকেই তাদের পরিচয়। আজ বিকেলবেলা ঈশা কোচিং শেষ করে বাড়ি ফেরার পথে ঈশানের সাথে তার দেখা হয়। ঈশানের সাথে দেখা হতেই ঈশা দেখতে পায় ঈশানের হাতে কলা আছে, আর কলাগুলো দেখতে খুব সুন্দর। তাই ঈশা ঈশানের কাছে কলাগুলো চাইলো। ঈশান প্রথমে নাটক করে পরে আবার দিয়ে দিল। ঈশা আর কিছু ভাবতে পারলো না, সোজা নিজের বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে ঈশা কলাগুলো নিজের রুমে নিয়ে গিয়ে কলার খোসা ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, তবে কোনোভাবেই কলার খোসা ছাড়ানো যাচ্ছিল না। ঈশাকে কলার খোসা ছাড়াতে দেখে ঈশার ছোট বোন এসে ঈশাকে উদ্দেশ্য করে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল, আপু, এইসব কি করছিস তুই? কিছু না রে, এই কলার খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। তুই কি বোকা, দেখতে পাচ্ছিস না এগুলো রাবারের কলা? এগুলো কি খাওয়া যায় নাকি? রিমির কথা শুনে ঈশার টনক নড়ে। ঈশা খানিকটা ভেবাচাকা খেয়ে গিয়ে রিমিকে বলল, কি বলছিস তুই? এগুলো রিয়েল কলা, আমি আমার এক পরিচিত লোকের থেকে নিয়েছি। যার থেকেই নিস না কেন, সে তোর সাথে মজা করেছে। আসলে আপু, তুই এতটা বোকা কি করে হতে পারিস? আসল নকল কিছুই বুঝিস না। রিমি কথাটা বলে হাসতে হাসতে চলে যায়। ওইদিকে ঈশার মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, এই কলাগুলো ফেক কি করে হতে পারে, আর ঈশানী বা তার সাথে এমন মজা কেন করবে? ঈশা আরো একবার কলাগুলো হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখলো। এবার যেন রিমির কথাটাই সত্যি হয়েছে।
এই কলাগুলো আসলেই রাবারের। ঈশা এই কলাগুলো রাবারের দেখে রাগে ফুঁসতে লাগলো। এত বড় ধোঁকা তার সাথে কি করে হতে পারে? ঈশা রাগের কারণে কলাগুলো মাটিতে ছুঁড়ে মারলো। ইচ্ছা করছে ঈশার এক্ষুনি ঈশানের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। কি অসম্ভব ছেলে একটা! এমন ভাবে কি কেউ কাউকে ধোঁকা দেয়? পরদিন সকালে ঈশা রেডি হয়ে কলেজে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর ঈশা দেখতে পেল ঈশানও তার পেছনে পেছনে আসছে। ঈশা এই সময়ের জন্য অপেক্ষা করছিল। এখন ঈশানের থেকে তার জানতে হবে কেন ঈশান তার সাথে এত বড় প্রতারণা করলো। ঈশা রাস্তার পাশে দুম করে দাঁড়িয়ে পড়তেই ঈশান মুচকি হেসে ফেললো। ঈশান জানে ঈশা তার সাথে কথা বলার জন্যই দাঁড়িয়েছে, আর ঈশানও এটাই চাইতো যে ঈশা তার সাথে কথা বলুক। ঈশান ঈশার কাছাকাছি এগিয়ে আসতেই ঈশা ঈশানকে উদ্দেশ্য করে ভ্রু কুঁচকে বলল, এই ছেলে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। জি বলুন, কি কথা? তুমি যে কলাগুলো গতকাল আমায় দিয়েছিলে ওগুলো ফেক কলা ছিল, রাইট? ফেক ছিল কেন, কি হয়েছে? একটা থাপ্পড় দিব, মাথার তার সব ঠিক মতো লেগে যাবে। আমার সাথে মজা করার সাহস কি করে হয় তোমার? জানো তোমার এই ফাজলামের জন্য আমি আমার ছোট বোনের কাছে হাসির পাত্রী হয়ে গেছি। আরে সরি, আমি তো আপনার সাথে এমন কিছু হবে জানতাম না। আমি তো আপনার সাথে একটু কথা বলতে চেয়েছি, তাই এমন করেছি, সরি। মানে আমার সাথে তোমার কি কথা? আসলে মানে এই ছেলে, আমার দিকে এমন ভাবে তাকাচ্ছ কেন? একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমার সামনে থেকে যাও, আর কখনো আমার সামনে আসবে না। কিন্তু কেন? আমি আপনার সামনে আসলে কি হবে? আর আমি আপনাকে পছন্দ করি। কাউকে পছন্দ করা কি পাপ? পাপ কিনা তা আমি জানি না, আপনাকে আমার পছন্দ নয়, তো নিজের লিমিটের মধ্যে থাকুন। ঈশা কথাটা বলতেই ঈশানের সামনে দিয়ে হনহন করে চলে যায়। ঈশান ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশান ঈশাকে মন থেকে ভালোবাসে, আর ঈশানও জানে ঈশাও তাকে পছন্দ করে। কিন্তু হঠাৎ করে ঈশানকে মুখের উপর না করে দেওয়ার কারণ কি? ঈশান কিছু বুঝতে পারলো না। ঈশান কলেজ শেষ করে কলেজের সামনে কিছু সময় অপেক্ষা করার পর দেখলো ঈশা আসছে। ঈশান ঈশার সামনে এসে আবারও ঈশানকে বলল, ঈশা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার সময় হবে না, সরি। প্লিজ 2 মিনিট একটু কথা বলেই আমি চলে যাব, প্রমিস। তোমার প্রমিস শোনার মতো কোনো মুড নেই আমার। এমন করিও না, আমার কথাটা শোনো, তারপর তোমার যা ইচ্ছা হয় বলো, আমি তাই করব, প্রমিস। ঠিক আছে, বলো কি বলবে। আমি তোমায় ভালোবাসি আর সারা জীবন তোমার সাথে থাকতে চাই। প্লিজ আমায় ফিরিয়ে দিও না তুমি। আমি তোমাকে ভালোবাসি না, হয়েছে কথা। আচ্ছা ঠিক আছে, আমায় শুধু এইটুকু বলো, কি কারণে আমায় ভালোবাসো না? আমার মধ্যে কি সমস্যা আছে বলো তুমি। আপনার মধ্যে কি সমস্যা তা তো বলতে পারছি না, তবে এইটুকু শিওর থাকুন আপনি আমার মতো না, তো একটু দূরে থাকাই ভালো। এটাই তোমার শেষ কথা? তবে আমারও একটা কথা আছে, শুনবে? আমি যে কোনো ভাবেই হোক তোমায় নিজের করেই ছাড়বো, প্রমিস করলাম। আমার ভালোবাসা এতটা দুর্বল না যে হারিয়ে যাবে। ওকে, অপেক্ষায় থাকলাম। ঈশা কথাটা বলতেই ঈশানের সামনে দিয়ে চলে যায়। ঈশান এক দৃষ্টিতে ঈশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মনকে বোঝাতে পারছে না ঈশান যে ঈশার মনের মধ্যে তার জন্য কোনো জায়গা নেই। ঈশান ঠায় দাঁড়িয়ে আছে নীরবে। ঈশানকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের বন্ধু রাজ এসে ঈশানকে উদ্দেশ্য করে বলল, কিন্তু কেন, কি হয়েছে? আর বলিস না দোস্ত। আচ্ছা আমি কি দেখতে খারাপ? কোনো নেশা করি? চরিত্র খারাপ আমার? না তো, কিন্তু কেন, কি হয়েছে? ঈশা আমায় রিজেক্ট করেছে। জানিস, ওকে প্রথম দেখে আমি পাগল হয়ে গেছি। এতটা পাগল হয়েছি যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সেই ঈশা আজ আমায় মুখের উপর না করে চলে গেছে। আমি কি করব বুঝতে পারছি না দোস্ত। সত্যি ভালোবাসিস ওকে? সত্যি ভালোবাসি আমি। তাহলে চাপ নিচ্ছিস কেন? তুই এক কাজ কর, তোর বাড়ির লোকেদের জানিয়ে দে, তারপর দেখ কি হয়। মানে বাড়ির লোকদের জানালে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, তখন আমি কোথায় যাব? ভালোবাসার জন্য মানুষ জীবনও দিয়ে দেয়, আর তুই কিনা বাড়ি চিন্তা করছিস? ছি দোস্ত। ঈশান রাজের কথার বারে বুঝতে পারলো না ঠিক, তবে ঈশাকে নিজের করে পেতে হলে রাজের আইডিয়াটা মন্দ হবে না। ঈশান সোজা নিজের বাড়ি চলে আসলো। বাড়ি এসে ঈশান কি করে নিজের বাবা মাকে এই কথাটা বলবে তাই ভাবছে। বুকের মধ্যে ভয় চুপসে গেছে তার। জীবনে এই প্রথম সে লজ্জার বাঁধ পেরিয়ে নিজের মনের কথা বাবা মাকে বলতে চলেছে। এটা তার কাছে কম কিছু নয়। ঈশান অনেকটা সময় ভাবার পর বুকের মাঝে একটু সাহস সঞ্চয় করলো। এবার তার বলার পালা। অনেকটা সাহস করার পরেও ঈশান নিজের বাবা মাকে কিছু বলতে পারলো না। কি করে বলবে? প্রচন্ড ভয় কাজ করছে তার মনের মধ্যে। ওইদিকে ঈশা বাড়ি ফিরে অপেক্ষা করছে কখন তার বাড়িতে ঈশান এসে তাকে বিয়ে করার কথাটা বলবে। ঈশানের উপর ফিদা হয়ে গেছে প্রথম দেখায়।
তবে ঈশা চায় না কোনো প্রকার হারাম সম্পর্কে জড়াতে। ভালোবাসার শেষ পরিণতি বিয়ে। ঈশা চায় ঈশানের সাথে প্রেম করতে, তবে সেটা ঈশানের স্ত্রী হয়ে। ঈশার মনটা একটু একটু করে বিচলিত হতে লাগলো। কি করে জানবে ঈশান তার বাবা মাকে বলতে পেরেছি কিনা? কিছুই যেন তার মাথায় আসছে না। কিছু সময় অপেক্ষা করার পর ঈশার বোন রিমি ঈশার রুমে এলো। রিমিকে দেখে বেশ খুশি লাগছে। রিমি এসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, ঈশা আপু, আজ নীরব আঙ্কেল তার ছেলেকে নিয়ে তোকে দেখতে আসছে। মানে নীরব আঙ্কেল আজ এত বছর পর আমাদের বাড়িতে আসবে, তাও আবার তার ছেলেকে নিয়ে? ব্যাপার কি? ও আপু, তুই না এখনো সেই ছোট্ট ঈশাই আছিস। তোকে দেখতে আসছে মানে তোর বিয়ের সামাই বাস্তি চলেছে। উফ, আমার তো ভাবতেই ভালো লাগছে। আমার বোনের বিয়েতে আমি খুব মজা করব। আমার বিয়ে আর আমি জানি না? বাহ, ভালো তো। আমি এই বিয়ে করতে পারবো না। মানে কেন বিয়ে করবি না? কি হয়েছে? কি হবে? কিছু হয়নি। আমি অন্য কাউকে পছন্দ করি, তাই এই বিয়ে করতে পারবো না। কাকে পছন্দ করিস? আছে একজন। তুই এখন যা, আমার মাথা গরম আছে। ঈশা নিজের রুম থেকে রিমিকে তাড়িয়ে দিল। এমন খবর শোনার জন্য ঈশা মোটেও প্রস্তুত ছিল না। ঈশার তো মনে মনে ঠিক করে নিয়েছে ঈশানের সাথেই তার বিয়ে হবে। এখন আবার কোথা থেকে এই আঙ্কেল আর তার ছেলে চলে আসলো, কিছুই বুঝতে পারলো না ঈশা। বিকেল বেলা ঈশার আঙ্কেল ও তার ছেলে ঈশার বাড়িতে আসলো। তারা ঈশাকে নিয়ে কথা বলছে। ঈশাকে খানিকটা বাধ্য করা হয় সাজতে। ঈশা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই ছেলেকে সে রিজেক্ট করবে আর ঈশানের জন্য অপেক্ষা করবে। কিছু সময় যাবার পর ঈশাকে তাদের সামনে আনা হলো। সবাই ঈশার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। ঈশার মা ঈশার মুখের উপর থেকে ঘোমটা তুলে দিতেই ঈশা চোখ তুলে তাকালো। চোখ তুলে তাকাতেই ঈশা চমকে উঠল। এই কি দেখছে সে? নিজের চোখকেও যেন বিশ্বাস করা দায় হয়ে পড়েছে তার। ঈশা দেখতে পেল তার সামনে বসে আছে ঈশান। ঈশানকে দেখে ঈশার ঠোঁটের কোণে হাসির ছাপ স্পষ্ট হয়ে পড়ল, তবে মুখের ওপর কৌতূহলী ভাবটা কাটলো না। সকলের কথা বলা শেষ হতে ঈশা আর ঈশানকে আলাদা কথা বলার জন্য নিয়ে যাওয়া হলো। ঈশা আলাদা কথা বলতে এসেই ঈশানকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তুমি এখানে কেমন করে? তুমি কি আগে থেকে সব জানতে নাকি? কচু জানতাম। আমিও তো জানতাম না কার সাথে আজ দেখি করতে এসেছি। আমি এখানে এসে বুঝলাম তোমাকে দেখতে এসেছি। আমার তো মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা কি করে সম্ভব হলো? সত্যি ভালোবাসা এমনই হয়, পূর্ণতা ঠিক খুঁজে নেয়। আর আমি বলেছিলাম না আমার ভালোবাসা আমি পূর্ণতা দিব। বিধাতা হয়তো এটাই চেয়েছে। হয়তো বা। তো এখন বলো, ভালোবাসো কি আমায়? এখন কিছু বলতে পারবো না আমি। কিন্তু কেন? সেটা না হয় বাসরাতেই বলবো। ঈশার ঠোঁটের কোণে মিষ্টি হাসিটা দেখে ঈশানের আর বুঝতে বাকি থাকলো না যে ঈশার মনের কথাটা কি হতে পারে। যে ভালোবাসা বিধাতা নিজে তৈরি করে দেয়, সেই ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করার সামর্থ্য কারোরই থাকে না। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।